আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এই মুহূর্তে লাইভে এলাম এবং যে খবর গোটা বিশ্বকে এই মুহূর্তে রীতিমতো নাড়িয়ে দিয়েছে তা কিন্তু আসছে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর থেকে, অর্থাৎ পিওকে থেকে। পিওকে থেকে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে পিওকে তে ঢুকে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে আসিম মুনিরের সেনাবাহিনী এবং এর ফলে পিওকেতে প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন 100-র বেশি সাধারণ পাকিস্তানের নাগরিক। কেন হঠাৎ করে সে 24 ঘন্টায় এই ধরনের আগ্রাসী মনোভাব নিল আসিম মুনিরের সেনাবাহিনী? আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব যে পাকিস্তানের অবস্থাটা এক্স্যাক্টলি কোথায় যেতে শুরু করেছে এবং সে 24 ঘন্টায় বিশ্বের একাধিক তাবড় তাবড় মিডিয়া কার্যত চুপ চুপ। মানবাধিকারের দায়িত্ব নিয়ে বসে থাকা সংগঠন রাষ্ট্রসংঘ। কি হলো হঠাৎ করে পাকিস্তানে? কেন পাকিস্তানের ঘটনা এতটা বিপর্যস্ত বা বিপজ্জনক? সকলের আগে বুঝতে হবে পাকিস্তান সেনাবাহিনী এক্স্যাক্টলি চাইছেটা কি এবং পিওকেতে এখন ঠিক কিসের আন্দোলনটি চলছে। দেখুন, এই মুহূর্তে যে খবর আমাদের একাধিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে কালকে পাকিস্তানের রেঞ্জার্স ফোর্স অর্থাৎ আসিম মুনিরের সেনাবাহিনীর একটি অংশ তারা পিওকেতে ঢুকে যায়। পিওকেতে কোথায় ঢুকে যায়? যেখানে আন্দোলনকারীরা বিক্ষোভ জানাচ্ছিলেন পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকারের বিপক্ষে। কালকে পিওকেতে ছিল নির্বাচন প্রক্রিয়া। এই নির্বাচনের পরবর্তী সময়ে পাকিস্তান সরকারের বিপক্ষে আন্দোলন চরম মাত্রায় নিয়ে যায় পিওকেতে আন্দোলনকারীরা। রাওয়ালকোট নামক একটি জায়গা আছে পাকিস্তানে। মূলত সেই রাওয়ালকোটকে কেন্দ্র করেই প্রায় 50 থেকে 60 হাজার মানুষ আসিম মুনিরের সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারের বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং সেই বিক্ষোভ থেকে বারংবার ভারতের সাহায্য চাওয়া হয়েছিল। বলা হচ্ছিল এলওসি খুলে দেওয়া হোক, ভারত যেন মেডিসিন নিয়ে পাকিস্তানের পিওকেতে ঢুকে পড়ে এবং পাকিস্তানের এই পিওকের সাধারণ মানুষ তাদের যেন পাশে দাঁড়ায়। রাষ্ট্রসংঘের মতো সংগঠনের সাহায্য চেয়েছিলেন পিওকের আন্দোলনকারীরা। দিনের পর দিন আন্দোলন করতে করতে তাদের দেওয়ালে পিঠ প্রায় ঠেকে গেছিল, তবুও এই আন্দোলন কিন্তু চলছিল। কালকে আসিম মুনিরের সেনাবাহিনী সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে বর্বরোচিত হামলা চালালো তাদের উপর এবং নির্বিচারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দেদার গুলি চালানো হলো সাধারণ মানুষের উপর। এবং পিওকেতে যে ছবি, যে ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তা এক কথায় বিভৎস, চোখে দেখা যায় না, ভয়ানক এবং নিঃসন্দেহে নজিরবিহীন। কারণ এই ধরনের হামলা স্টেট কোনো সাধারণ মানুষের উপর, তাদেরই জনসাধারণের উপর করতে পারে, এর কিন্তু আগাম আভাস কেউই আমরা কখনো করতে পারিনি। পিওকেতে আন্দোলনটা কি নিয়ে একটু বোঝা এখানে ইম্পর্টেন্ট। পিওকে সাধারণ মানুষ মূলত 37 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন সরকারের বিপক্ষে। এই 37 দফা দাবির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাবি তা হলো পিওকে কে দিনের পর দিন যেভাবে শোষণ করা হয়েছে পাকিস্তান সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে, সেই শোষিত অবস্থা থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। পিওকে সাধারণ মানুষ এখন দেখছেন যে ভারতের কাশ্মীরিরা আগের থেকে অনেক ভালো জায়গায় আছে। ভারতের কাশ্মীর এখন ট্যুরিজম হাব হয়ে গেছে। কাশ্মীরিরা উপার্জন করতে পারছেন। বহু পর্যটক প্রতি বছর কাশ্মীরে সময় নির্বিশেষে কিন্তু ট্রাভেল করছেন। কিন্তু পিওকের কাশ্মীর কিন্তু সে অর্থে ট্যুরিজম ইন্ডাস্ট্রি হয়ে ওঠেনি। উল্টে এই যারা আন্দোলন করছেন তারা সগর্বে ঘোষণা করেছেন এই পিওকের সাধারণ কিছু যুবকদের জঙ্গি হিসেবে তৈরি করেছে পাকিস্তান সেনাবাহিনী, যাদেরকে ভারতের বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। ফলে পিওকের ডেভেলপমেন্ট হয়নি। পিওকের ইলেকট্রিসিটির দাম ঊর্ধ্বমুখী। পিওকের আটা, ময়দা, গম তাদের দাম আকাশচুম্বী। কোনো অবস্থাতেই সাধারণ মানুষের খাবার মতো যে টাকা প্রয়োজন সেই টাকা তাদের হাতে নেই। ফলে ওভারঅল ডেভেলপমেন্টের জায়গা থেকে পিওকে পাকিস্তানে কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, তা আজকে তারা রিয়েলাইজ করছে। বালুচিস্তান লিবারেশন আর্মি ঠিক যে কারণে স্বাধীনতা চেয়েছে, আজকে পিওকে সাধারণ মানুষ ঠিক একই কারণে একই কায়দায় কিন্তু পাকিস্তানের এই হানাদারি আক্রমণ এবং শোষণ থেকে কিন্তু মুক্তি চাইছে। তার প্রধান কারণটি হলো এদের হাতে অর্থ নেই, এদেরকে কর্মসংস্থান দেওয়া হয়নি এবং দিনের পর দিন ভুল বুঝিয়ে
পাকিস্তান জোর করে এই পিওকে সাধারণ মানুষকে পাকিস্তানের অংশ করে রাখার চেষ্টা করেছে, কিন্তু দিনের শেষে আজকে স্বাধীনতার 75 বছর পরেও তারা কিন্তু যে তিমিরে ছিল সেখানেই পড়ে আছে। সেখান থেকে শুরু হয়েছে এদের আন্দোলন। পরবর্তীকালে একাধিক দাবি এই আন্দোলনকারীরা জানিয়েছিল। তাদের মধ্যে প্রধান দাবি হলো পিওকেতে সাধারণভাবে যে নির্বাচন হয় সেই নির্বাচনে পিওকে সাধারণ মানুষরাই অংশগ্রহণ করতে পারে না, সেখান থেকে বাইরে থেকে লোক নিয়ে বসিয়ে দেওয়া হয় পিওকেতে। মানে সরকার যাকে চায় তাকে পিওকের মাথায় মানে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়। তিনি আসলে সরকারেরই পাপেট, দালাল। ফলে তিনি পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী যা চায় সেটাকেই করার কিন্তু চেষ্টা করে। কিন্তু পিওকের সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের যে কথা, সাধারণ মানুষ যে কথাগুলো বলতে চায়, উন্নতির কথা, প্রগতির কথা, সেগুলো বলার জন্য কিন্তু পিওকের কোনো সাধারণ মানুষকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয় না। যখনই এই দাবি পিওকে সাধারণ মানুষ তোলেন, তখনই পাকিস্তানের আসিম মুনির এবং পাকিস্তানের একাধিক নেতা মন্ত্রীরা তাদেরকে ভুল বুঝিয়ে অবনমিত করে রাখার চেষ্টা করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন সেই পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভের আকার ধারণ করেছে, বিক্ষোভের চেহারা ধারণ করেছে। ফলে পিওকের আন্দোলন কিন্তু সেখান থেকে শুরু। পরবর্তীকালে প্রায় 60,000 মানুষ পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে রাস্তায় নেমেছে। রাওয়ালকোটে যখন আন্দোলন কালকে হচ্ছিল, ঠিক সেখানে পাকিস্তানের রেঞ্জার্স ফোর্স সেখানে ঢুকে যায় এবং সেখানে ঢুকে যাওয়ার পর তাদের উপর দেদার গুলিবর্ষণ করে। এবং সে 24 ঘন্টায় এখনো অবধি অফিসিয়ালি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন 100-র বেশি সাধারণ নাগরিক। অফিসিয়ালি ডেট কনফার্ম করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে 31। এবার পাকিস্তান অফিসিয়ালি 31 বলেছে এবং সিভিয়ারলি ইনজোর্ড বলা হচ্ছে 110-এর কাছাকাছি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ইনফরমেশন ওয়ারফেয়ারেও এই জায়গায় কিন্তু পাকিস্তান বিশ্ব মানচিত্রে ফের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে। অর্থাৎ পাকিস্তানের সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালালো আসিম মুনিরের সেনা। মানবাধিকার বলে আর কিছু পাকিস্তানে থাকলো না, যদিও এর আগে ছিল না। কিন্তু অদ্ভুত বিষয়, বিশ্বের তাবড় তাবড় মিডিয়া, পশ্চিমী মিডিয়া কার্যত চুপ। যে বিবিসি ভারতবর্ষে কিছু হলে ঝাঁপিয়ে পড়ে, যে আল জাজিরা ভারতবর্ষে কিছু হলে ঝাঁপিয়ে পড়ে, তারা কার্যত সাইলেন্ট। ইম্পর্টেন্ট বিষয় হলো রাষ্ট্রসংঘের মতো একটি সংগঠন যাদের কাজই হলো গোটা বিশ্বে মানবাধিকার ইস্যুতে কনসার্নিং বিষয়গুলোকে উত্থাপন করা, যাদের কাজই হলো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, তারা হঠাৎ করে চুপ হয়ে গেছে। অথচ এই রাষ্ট্রসংঘ ঠিক দুদিন আগে দিল্লিতে বিক্ষোভকারীরা যখন আন্দোলন করছিল তাদেরকে নিয়ে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে। অর্থাৎ দিল্লির বিক্ষোভ যখন হয় তখন এই রাষ্ট্রসংঘ ঝাঁপিয়ে পড়ে কমেন্ট করে, কিন্তু পাকিস্তানের পিওকেতে যখন সেনাবাহিনী নির্মম ভাবে এদের উপর গুলি চালায় তখন এদেরকে দেখার কেউ থাকে না, এদেরকে শাসন মানে এদের বিপক্ষে কথা বলার কিন্তু কেউ থাকে না। অর্থাৎ পাকিস্তান করলে সব মাপ, বাংলাদেশের ইসলামী র্যাডিকালাইজেশন, হিন্দুদের উপর অত্যাচার করলে সব চুপ, কিন্তু ভারত 370 ধারা রদ করলে এরা কিন্তু মানবাধিকারের কথা বলে, এরা কিন্তু বিশ্ব মানচিত্রে ভারতের নাম বদনাম করতে চায়। অথচ পিওকে নিয়ে আজকে দেখুন গোটা বিশ্বের মিডিয়া কিন্তু কার্যত চুপ। বিবিসি একটা লাইন লেখেনি, আমি খোঁজার চেষ্টা করছিলাম। এই বিবিসি আমাদের ভারত সরকার কোনো কিছু যদি করে সমালোচনা করতে শুধু নয়, ভারতের নাম সম্মানকে জলাঞ্জলি দিতে ঝাঁপিয়ে পড়ে। আজকে রাষ্ট্রসংঘের মতো সংগঠন কিসের জন্য চুপ হয়ে গেছে? কিসের জন্য এই স্টেট স্পন্সর টেরোরিজমকে সহ্য করে যাচ্ছে রাষ্ট্রসংঘ? কিসের কারণে দিনের পর দিন এই পাকিস্তানের আসিম মুনিরকে সহ্য করছে? পশ্চিমা বিশ্ব কিসের জন্য চুপ? কেন ইউকে বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, একটা শব্দ খরচ করছে না পাকিস্তানের এই হানাদারি শক্তির বিপক্ষে? কিভাবে সাধারণ মানুষের উপর গুলি চালানোর ক্ষমতা একটা সেনাবাহিনী থাকতে পারে? শুধুমাত্র সেনার বিপক্ষে কথা বলছে মানে তারা দেশদ্রোহী হয়ে গেল, তাদের সাধারণ দাবিগুলোকে সম্পূর্ণ বাইপাস করে তাদেরকে দেশদ্রোহিতা তকমা দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জার্সদের গুলি চালাতে পারে, সেটাই তো এখন সাধারণ মানুষের কাছে বোধগম্য হচ্ছে না। গোটা বিশ্ব আন্তর্জাতিক স্তর তারা কার্যত পাকিস্তানের এই অবস্থা দেখেও কেন মুখে কুলু পেটেছে সেটাও কিন্তু আজকের দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। যারা ভারতের পুশব্যাককে নিয়ে বাজার গরম করে, যারা বলে ভারত বেছে বেছে মুসলমানকে বেছে শুধুমাত্র বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, যারা বলে ভারত কাশ্মীরিদের উপর অত্যাচার করছে, তারা আজকে কেন চুপ? পিওকের অবস্থা কি তারা চোখে দেখতে পাচ্ছে না? রাষ্ট্রসংঘ কি দেখতে পাচ্ছে না পিওকেতে কি চলছে?
পশ্চিমা বিশ্ব কি দেখতে পাচ্ছে না আসিম মুনির কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে? প্রশ্ন অনেক। এই প্রশ্নের উত্তর কে দেবে? আজকের দিনে দাঁড়িয়ে যে নির্মম নির্লজ্জ খেলা পাকিস্তানের পিওকেতে চলছে, তার কিন্তু কোনো ক্ষমা হয় না। সে বিষয়ে যদি আমরা কথা না বলি, তাহলে আমরাও কিন্তু অপরাধ করব, পাপ করব একইভাবে। ব্রিটিশ মিডিয়া, বিবিসি, আল জাজিরা, একাধিক দ্য ওয়াশিংটন পোস্ট, যারা বড় বড় কথা বলে ভারতের বিপক্ষে, তারা কিসের জন্য মুখে কুলু পেটেছে আজকের দিনে দাঁড়িয়ে? সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, এই পিওকের সাধারণ মানুষের এই দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে ভারতের কি ঝাঁপিয়ে পড়া উচিত? আজকের দিনে তো প্রশ্ন উঠে যায়। ভারত একদম ঢুকে গিয়ে পিওকের এই সাধারণ মানুষের পাশে কি থাকা উচিত? পিওকে কি দখল করার পথে ভারতে ঝাঁপানো উচিত? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সব থেকে রেলিভেন্ট প্রশ্ন। কারণ পিওকে সাধারণ মানুষ ওপেনলি ভারতের সাহায্য চেয়ে রাস্তায় নেমেছে। তারা প্রকাশ্যে ভারতের থেকে ওষুধ চাইছে, তারা প্রকাশ্যে ভারতের থেকে ফার্স্ট এড চাইছে, মেডিসিন চাইছে, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য চাইছে ভারতের। তারা বলছে এলওসি খুলে দেওয়া হোক, তারা ভারতের দিকে আসতে চায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত কি করবে, সেই দিকেও কিন্তু আন্তর্জাতিক স্তর অধীর আগ্রহে তাকিয়ে আছে। ফলে আজকে পিওকের এই দুর্দশাগ্রস্ত অবস্থা শুধু আসিম মুনিরের অবস্থাকে আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করছে তা কিন্তু নয়। আজকে গ্লোবাল মিডিয়া, বিবিসি, আল জাজিরার মতো মিডিয়া তাদের মুখোশও কিন্তু এক্সপোজ করে দিচ্ছে। আজকে রাষ্ট্রসংঘ যে বিবিসি আর রাষ্ট্রসংঘ যে কার্যত চুপ থাকে বিভিন্ন ইস্যুতে, সেই পাকিস্তানের ইস্যুতে, সেই বিষয়টাও কিন্তু আমাদের সামনে এক্সপোজ করে দিচ্ছে। যে রাষ্ট্রসংঘ দিল্লি বিক্ষোভ নিয়ে স্টেটমেন্ট দিতে পারে, সে রাষ্ট্রসংঘ কার্যত এই পিওকে ইস্যুতে চুপ কেন, সেটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলবেন এবং তোলা উচিত। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট এলে আমি লাইভে আসবো। ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এবং ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।